আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যে যে যার অবস্থানে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। বিগত ক্লাসগুলোতে তোমরা আমার পরিচয় পেয়েছো। আমরা প্রাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে বিভিন্ন সভ্যতা সম্পর্কে জেনেছি। বিভিন্ন সভ্যতার মধ্যে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে গত ক্লাসে জেনেছি। আজকে আমরা জানব সুমেরীয় সভ্যতা সম্পর্কে। সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলনীয়, আমুরীয়, আসিরীয়, ক্যালদীয় ইত্যাদি অন্যতম। এর মধ্যে সুমেরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন। প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে। প্রায় একই সময়ে আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। একই ভূখণ্ডে গড়ে ওঠায় এই সভ্যতাগুলো একত্রে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত ছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। একই ভূখণ্ডে গড়ে ওঠায় এই সভ্যতাগুলো ছিল একত্রে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ। মেসোপটেমিয়া কি? একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়া অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমীয় ভূখণ্ডে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালদীয় সভ্যতা। নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। একদল ঐতিহাসিকের মতে সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ায় উত্তর পূর্বাঞ্চল, বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ায় নিম্ন অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নাম অনুসারে এই সভ্যতাটির সুমেরীয় নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব 3500 অব্দে কৃষি ও কারিগরি শিক্ষার দক্ষ সুমের জাতির এ অঞ্চলে সবচেয়ে প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল। সুমেরীয়দের সমাজ, রাজনীতি ও অর্থনীতি। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা হল সুমেরীয় সভ্যতা। মেসোপটেমিয়ার যতগুলো সভ্যতা ছিল তার মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা হল সুমেরীয় সভ্যতা। কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটেছিল। তারা কয়েকটি নগরকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। এগুলোর মধ্যে তাদের রাজধানী উর ছাড়াও লারমা, ইরুদু, কিশ, নিপ্পর, লাগাস উল্লেখযোগ্য। সুমেরীয় সভ্যতার নগর রাষ্ট্রের প্রধানদের পদবি ছিল পাতেজি। সুমেরীয় সভ্যতার নগর রাষ্ট্রের প্রধানদের পদবি কি ছিল? পাতেজি।
ক্ষমতাধর পাতেজিরা ছিলেন একাধারে ধর্মযাজক, সমরনেতা ও সেচ ব্যবস্থা নিয়ন্ত্রক। এই পাতেজিরা ছিলেন একাধারে ধর্মযাজক, সমরনেতা ও সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক। সুমেরীয়দের আয়ের মূল উৎসই ছিল কৃষি। কাঠের লাঙ্গল, ধাতুর কাস্তে ও নিড়ানির ব্যবহার এবং সেচ ব্যবস্থার উদ্ভাবনের মাধ্যমে তারা উন্নত কৃষি পদ্ধতি গড়ে তোলে। তারা ছিল দক্ষ কৃষক। মেসোপটেমিয়ায় উর্বর মাটিতে দক্ষতার সাথে তারা চাষাবাদ করত। সুমেরীয়রা ফিলিস্তিন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপপুঞ্জ, ভারত, এশিয়া মাইনর ও মিশরের সাথেও বাণিজ্য করে থাকত। কৃষি ও বাণিজ্য ছাড়াও তারা গৃহ নির্মাণ, শিল্প, মাটির আসবাবপত্র তৈরি, নৌকা তৈরি ইত্যাদি পেশায়ও নিয়োজিত ছিল। সুমেরীয় সমাজ ব্যবস্থা মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা ছিল। সুমেরীয় সমাজ ব্যবস্থা মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা ছিল: পুরোহিত, অভিজাত, বণিক ও উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়ে উচ্চ শ্রেণী। সুমেরীয়দের সমাজ ব্যবস্থায় কয়টি শ্রেণী ব্যবস্থা ছিল? তিনটি। এগুলো ছিল পুরোহিত, অভিজাত, বণিক ও উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়ে উচ্চ শ্রেণী এবং চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে মধ্য শ্রেণী, ভূমিদাস ও শ্রমিকদের নিয়ে ছিল নিম্ন শ্রেণী। তাহলে উচ্চ শ্রেণীর মধ্যে কারা ছিল? উচ্চ শ্রেণীর মধ্যে ছিল পুরোহিত, অভিজাত, বণিক ও উচ্চ পদস্থ কর্মচারীরা। মধ্য শ্রেণীতে ছিল কারা? চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষক ও বুদ্ধিজীবীরা। এবং নিম্ন শ্রেণীতে ছিল ভূমিদাস ও শ্রমিকরা। সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় মেয়েদের অধিকার দেওয়া হয়েছিল। কি হয়েছিল? সুমেরীয় সভ্যতাতে ব্যবসা ও শিল্পক্ষেত্রে মেয়েদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এখন আসলো সুমেরীয়দের অবদান। সুমেরীয়দের অবদানের মধ্যে লিখন পদ্ধতির উদ্ভাবন। মানব সভ্যতার বিকাশে সুমেরীয়দের অন্যতম অবদান হচ্ছে একটি ভিন্নধর্মী লিখন পদ্ধতির উদ্ভাবন। সুমেরীয়দের অন্যতম অবদান কি ছিল? একটি ভিন্নধর্মী লিখন পদ্ধতির উদ্ভাবন। প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিশরীয়দের মতো চিত্রলিপিভিত্তিক। পরবর্তীকালে নিজেদের লেখাকে গতিশীল করতে তারা কি করে? নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে, যা কিউনিফর্ম বা কিল-কাকর নামে পরিচিত ছিল। সুমেরীয়দের লিখন পদ্ধতি কি নামে পরিচিত ছিল? কিউনিফর্ম বা কিল-কাকার নামে পরিচিত। সুমেরীয়রা কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলত। চিহ্নগুলো দেখতে অনেকটা কিলক বা পেরেকের মতো। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এই কিউনিফর্মগুলোকে কি বলা হতো? অক্ষরভিত্তিক চিত্রলিপি। এই লিপি বাঁ দিক থেকে ডানে লেখা হতো। এই লিপিগুলো কি করা হতো? বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। সুমেরীয় ভাষায় 500 এর বেশি কিল-কাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। সুমেরীয় ভাষায় 500 বেশি কিল-কাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। সুমেরের বিখ্যাত শহর ছিল নিপ্পুর। সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে কিউনিফর্ম
চিত্রলিপির প্রায় 4000 মাটির চাকতি পাওয়া গেছে। সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে কি পাওয়া গেছে? কিউনিফর্ম চিত্রলিপির প্রায় 4000 মাটির চাকতিও পাওয়া গেছে। ধর্ম, সুমেরীয়রা বহু দেবতার পুজো করত। তাদের দেবতারা ছিল বিভিন্ন প্রাকৃতিক ক্ষমতার অধিকারী। সুমেরীয় ধর্মবিশ্বাসের মতে এনলিল ছিল পৃথিবীর দেবতা। সুমেরীয়দের ধর্মবিশ্বাসের মতে এনলিল ছিল তাদের পৃথিবীর দেবতা। আলু আকাশ দেবতা, এনকি পানির দেবতা, শামস সূর্য দেবতা, গান্নার চন্দ্র দেবতা, দেবী ইনান্না প্রেম ও উর্বরতার এবং নারগল ছিল প্লেগ রোগের দেবতা। সুমেরের প্রধান ধর্মমন্দিরকে বলা হতো জিগুরাত। সুমেরীয়দের যে প্রধান ধর্ম মন্দির ছিল তাকে কি বলা হতো? জিগুরাত। সুমেরীয়দের বিশ্বাস ছিল পৃথিবী কেন্দ্রিক। সুমেরীয়দের বিশ্বাস ছিল পৃথিবী কেন্দ্রিক। তারা পরকালে বিশ্বাস করত না। সুমেরীয়দের কিছু পৌরাণিক কাহিনী ছিল। এগুলোর মধ্যে সৃষ্টিতত্ত্ব, মহাপ্লাবন পরবর্তী সময়ে অ্যান্ড টেস্টামেন্টে স্থান পেয়েছে। সুমেরীয়দের কিছু পৌরাণিক কাহিনীর মধ্যে ছিল সৃষ্টিতত্ত্ব, মহাপ্লাবন, যা পরবর্তী সময়ে অ্যান্ড টেস্টামেন্টে স্থাপন পেয়েছিল। আইন, সুশৃঙ্খল ও সুন্দর জীবনযাপনের জন্য সুমেরীয়রা একটি আইন কাঠামো গড়ে তুলেছিল। সুমেরীয় সম্রাট ডুঙ্গি এই আইন তৈরি করেছিল। সুমেরীয়দের সম্রাটকে ছিল ডুঙ্গি। তিনি আইন তৈরি করেছিল। তিনি নিজেকে পৃথিবীর 4 অঞ্চলের নিপ্রতি অর্থাৎ রাজা উপাধি গ্রহণ করে সুমেরীয় জাতিকে একত্রিত করেন এবং স্থানীয় প্রচলিত আইনগুলোকে সংগ্রহ করে সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেছিলেন। সুমেরীয় আইনের ধারা ছিল খুব কঠোর ও প্রাকৃতিক। সুমেরীয়দের আইনের ধারা ছিল খুব কঠোর প্রাকৃতিক। সাধারণভাবে একে বলা হয় প্রতিশোধমূলক আইন, যেমন চোখের বদলে চোখ, হাতের বদলে হাত ইত্যাদি। শিল্পকলা, পাথরের স্বল্পতার কারণে সুমেরীয়রা রোদে শুকনো ইট দিয়ে ধর্মীয় মন্দির এবং বিভিন্ন স্থাপনা তৈরি করত। সুমেরীয়রা উর শহরের মাঝখানে প্রধান ধর্মমন্দির জিগুরাত নির্মাণ করেছিল। সুমেরীয়রা উর শহরের মাঝখানে তাদের প্রধান ধর্মমন্দির জিগুরাত নির্মাণ করেছিল। এই সময় পূজা করার উদ্দেশ্যে বহু দেবদেবীর মূর্তিও নির্মাণ করেছিল। স্বর্ণকাররা সোনা, রূপা ও দামি পাথর দিয়ে সাদৃশ্য গহনা, তাম্রকাররা তামা পিটিয়ে নানারকম ধারালো অস্ত্র বানাতো। সুমেরীয়রা প্রথম কুমোরের তাক আবিষ্কার করেছিল। কে প্রথম কুমোরের তাক আবিষ্কার করেছিল? সুমেরীয়রাই প্রথম কুমোরের তাক আবিষ্কার করেছিল। সাহিত্য, সুমেরীয় সাহিত্য ছিল পৌরাণিক কাহিনী নির্ভর। সুমেরীয়দের সাহিত্য ছিল পৌরাণিক কাহিনীর উপর নির্ভর। এসব কাহিনীতে প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল। এসব কাহিনীতে তারা কি করত? প্রাচীন রাজাদের সাথে দেবতার সম্পর্ক তৈরি করেছিল। ধর্মচিন্তার সঙ্গেও এসব সাহিত্যের সম্পর্ক অনেকটাই বিদ্যমান ছিল। সুমেরীয় সাহিত্যের মধ্যে বিখ্যাত ছিল প্লাবনের মহাকাব্য। সুমেরীয়দের সাহিত্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কি? প্লাবনের মহাকাব্য। এছাড়াও ইউরুকের কিংবদন্তির রাজা গিলগামেশকে কেন্দ্র করে প্রাচীন সুমের বিখ্যাত গিলগামেশ মহাকাব্য লিখিত হয়েছিল। কাকে কেন্দ্র করে? ইউরুকের
কিংবদন্তির রাজা গিলগামেশকে কেন্দ্র করে প্রাচীন সুমের বিখ্যাত গিলগামেশ মহাকাব্য লিখিত হয়েছিল। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে প্রাচীন সুমের ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল। ধর্মীয় উৎসবের সময় বের করতে গিয়েই তারা জ্যোতির্বিদ্যার উদ্ভাবন এবং চর্চা করেছিল। দিনপঞ্জি আবিষ্কার তাদের প্রধান অবদান। ক্যালেন্ডার, সুমেরীয়রা চাঁদের আবর্তনের উপর নির্ভর করে জলঘড়ি ও চন্দ্র পত্রিকার উদ্ভাবন করেছিল। তারা বছরকে 12 মাসে বিভক্ত করেছিল। এছাড়া তারা 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন এবং 7 দিনে 1 সপ্তাহ প্রভৃতি নির্ধারণ করে। তাহলে সুমেরীয়রা কি করে? চন্দ্র পত্রিকার উদ্ভাবন করেছিল। সুমেরীয়রাই বছরকে 12 মাসে বিভক্ত করে এবং 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ প্রভৃতি নির্ধারণ করেছিল। স্থাপত্য ও ভাস্কর্য শিল্প। সুমেরীয়গণ ধাতব দ্রব্য, মূর্তি ও ভাস্কর্য নির্মাণে সুদক্ষ ছিল। সুমেরীয়রা ছিল ধাতব দ্রব্য, মূর্তি ও ভাস্কর্য নির্মাণে সুদক্ষ। মেয়েরা নানা রকম শিল্পকর্মে সিদ্ধহস্ত ছিল। স্তরে স্তরে নির্মিত ধর্মমন্দির, জিগুরাত সুমেরীয় স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন ছিল। চিত্রকর্ম ও কারুশিল্প। সাধারণত ধাতব দ্রব্য, খোদাই মূর্তি এবং ভাস্কর্যে সুমেরীয় চিত্রকলার প্রকাশ ঘটে থাকে। তাদের বাস্তবধর্মী চিত্রের প্রকাশ ঘটে যুদ্ধাস্ত্র, পানপাত্র, অলঙ্কার এবং মানুষ বা জন্তুর প্রকৃতিতে। সুমেরীয় সভ্যতার পরে আমরা এখন আসবো হিব্রু সভ্যতায়। হিব্রু সভ্যতা মরুভূমিকে ঘিরে সৃষ্ট হিব্রু সম্প্রদায় সেমিটিক জাতির একটি শাখা। হিব্রু সভ্যতার মধ্যে মরুভূমিকে ঘিরে সৃষ্ট হিব্রু সম্প্রদায় সেমিটিক জাতির একটি শাখা। প্রচলিত একটি মতে খাবিরু বা হাবিরু নাম থেকে হিব্রু নামকরণ করা হয়েছে। খাবিরু বা হাবিরু নাম থেকে হিব্রু নামকরণ হয়েছে। অপর একটি মত দেখা যায় ইভার থেকে শব্দটি এসেছে। এগুলো অর্থ নিম্ন বংশীয় বা যাযাবর ভ্রাম্যমাণ গোষ্ঠী। যা হোক, তদানীন্তন সভ্য জাতিগুলোর মধ্যে হিব্রুগণ একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। প্রাচীনকালে সেমিটিক জাতিগোষ্ঠীর একটি শাখার বর্তমান প্যালেস্টাইনে যে সভ্যতার বিকাশ ঘটেছিল তাই হিব্রু সভ্যতা নামে পরিচিত। প্রাচীনকালে সেমিটিক জাতিগোষ্ঠীর একটি শাখা বর্তমান প্যালেস্টাইনে যে সভ্যতায় বিকাশ ঘটেছিল তাই হিব্রু সভ্যতা নামে পরিচিত। হিব্রু একটি সেমিটিক ভাষার নাম। এ ভাষার নাম বলা মানুষেরাই হিব্রু নামে পরিচিত। প্রচলিত মত অনুসারে খাবিরু বা হাবিরু নাম থেকে হিব্রু শব্দটি এসেছে। হিব্রু সভ্যতার ভৌগোলিক অবস্থান। বর্তমান প্যালেস্টাইনের জেরুজালেমের নগরীকে কেন্দ্র করে প্রাচীন হিব্রু সভ্যতার যাত্রা শুরু হয়েছে। এই সভ্যতার কেন্দ্র হিসেবে প্রাচীন প্যালেস্টাইনের অবস্থান এশিয়া মহাদেশের পশ্চিমে। দেশটির উত্তরে রয়েছে প্রাচীন ফিনিশিয়া আর বর্তমান লেবানন, দক্ষিণে সৌদি আরব, পূর্ব দিকে জর্ডান এবং পশ্চিমে ভূমধ্য সাগর। হিব্রুদের রাজনৈতিক ইতিহাস।
হিব্রুদের আদিকাল ছিল আরব মরুভূমিতে। হিব্রুদের আদিবাসটাই ছিল আরব মরুভূমিতে। প্যালেস্টাইনে জেরুজালেমের নাগরিককে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই সভ্যতার জনগণ হিব্রু বা ইহুদি নামে পরিচিত। এরা প্রথমে সুমেরীয়দের অধীনে ছিল। হিব্রুরা প্রথমে কী ছিল? সুমেরীয়দের অধীনে ছিল। তাদের নেতা আব্রাহাম বা ইব্রাহিম আলাইসাল্লাম 1800 খ্রিস্টপূর্বাব্দে অনুসারীদের নিয়ে উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় চলে যান। পরবর্তী সময়ে আব্রাহামের বংশধর জ্যাকব বা ইয়াকুব ইসলাম হিব্রুদের নিয়ে প্যালেস্টাইনের উপর আধিপত্য প্রতিষ্ঠান করেন। সভ্যতায় হিব্রুদের অবদান। হিব্রুদেরও অনেক অবদান ছিল। এর মধ্যে ধর্মীয় অবদান ক্ষেত্রে হিব্রুরা বিশ্বের ইতিহাসে সবচেয়ে একেশ্বরবাদের ধারণা প্রবর্তন করে থাকে। তাদের নবীদের মধ্যে রয়েছে হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রমুখ। হিব্রুরা কী ছিল? বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা প্রবর্তন করেছিলেন। তাদের নবীদের মধ্যে যারা ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম। তাওরাত বা অ্যান্ড টেস্টামেন্ট তাদের ধর্মগ্রন্থ। তাদের ধর্মগ্রন্থ কী ছিল? তাওরাত বা অ্যান্ড টেস্টামেন্ট। এর 10টি অনুশাসনের ভিত্তিতে তাদের নৈতিক মান নির্ধারণ হতো। তাদের মতে দেবতা জেহোভা বা ইয়াহওয়ে একমাত্র ঈশ্বর। ওল্ড টেস্টামেন্ট হিব্রুদের ধর্মীয় গ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত। হিব্রুদের ধর্মীয় গ্রন্থ কী নামে পরিচিত? তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত। সাহিত্য গ্রন্থ হিসাবে এর মূল্য সর্বজনীন স্বীকৃত। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব 850 অব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখিত 39টি পুস্তক সন্নিবেশিত করা হয়। ওল্ড টেস্টামেন্টের বর্ণনা যেমন বর্তমান কালের ইহুদিরা মেনে চলে, তেমনি খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলের অনেক বর্ণনা এটি থেকে গৃহীত বলে গবেষকগণ মনে করে থাকেন। আইন হিব্রু ধর্মের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্টে 5ম পুস্তক রচিত হয়েছে। হিব্রু ধর্মের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্ট 5ম পুস্তক বুক অব ডকুমেন্টারি হিব্রু ধর্মের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্টর 5ম পুস্তক বুক অব ডিউট্রোমনি রচিত হয়েছে। তাই এই আইনকে ডিউট্রোমনিক কোড বলা হয়। সম্ভবত নবীদের উন্মেষকালে ধর্মক্ষেত্রে যে বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই সময়ই এই আইন সংকলিত হয়েছিল। হিব্রু আইনে দানশীলতা, উদারতা, দাসমুক্তি, বিচারক ও অন্যান্য সরকারি কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য, সুদ, ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে শাস্তি ও নির্দেশনামূলক বক্তব্য রয়েছে। হিব্রু দর্শন ওল্ড টেস্টামেন্টের
পুরো গ্রন্থে হিব্রু দর্শনের প্রতিফলন দেখা যায়। দর্শন অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড একটি যন্ত্র বিশেষ এবং তা কোনো লক্ষ্য ছাড়াই আবর্তিত ছিল। হিব্রু দর্শন মতে মানুষ তার ভাগ্যের উপর নির্ভরশীল ছিল। খ্যাতি, ধন সম্পদ, আনন্দ ইত্যাদি এক একটি ফাঁদ বিশেষ এবং এগুলো মানুষের বিভ্রান্ত করে। হিব্রু সাহিত্য। প্রাচীন হিব্রু সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করে এই সময়কাল সাহিত্য বিকশিত হয়েছিল। ওল্ড টেস্টামেন্ট ইহুদি রাজতন্ত্রের ঘটনা, মহাকাব্যের বিভিন্ন দিক, বিচারকর্তা ও শাসনের নাটকীয় কাহিনী, মহিলাদের অবস্থান ও চরিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। জবের পুস্তক, দ্য বুক অফ জব, রাজা ডেভিডের সালমসের পুস্তক, দ্য বুক অফ পালসাম তাদের অন্যতম সাহিত্যিক নিদর্শন। শিল্পকলা ও স্থাপত্য। শিল্পকলা ও স্থাপত্যের ক্ষেত্রে হিব্রুরা অন্যান্য অবদান রেখেছিলেন। জেরুজালেমের রাজা সলোমনের নির্মিত হেরোদ মন্দিরের স্থাপত্যে এবং 1947 সালে আবিষ্কৃত পুঁথি ডেড সি স্ক্রল বা মরু সাগরের দস্তাবেজ এই হিব্রুদের চিত্রকলার পরিচয় মেলে। এছাড়াও জেরুজালেমে পাওয়া একটি চিত্রশোভিত সিল থেকে তাদের উন্নত চিত্রকলা সম্পর্কেও অনেক তথ্য জানা যায়। প্রশাসন। হিব্রুরা প্রাচীনকালে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। হিব্রু শাসক ডেভিড বা দাউদ আলাইহিসসালাম একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। রাজা সলোমন বা সুলাইমান একটি ইহুদি সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেন এবং এই কর ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে ধনী অঞ্চলগুলোকে বেশি এবং গরিব অঞ্চলগুলোকে কম কর দিতে হতো। ধর্ম, দর্শন, সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে হিব্রুদের অবদান ছিল অনস্বীকার্য। মানব ইতিহাসে পরবর্তী সভ্যতার বিকাশে হিব্রু সভ্যতার বিশেষ প্রভাব পরিলক্ষিত ছিল। ইউরোপীয় রেনেসাঁর বিকাশেও হিব্রু সভ্যতার পরোক্ষ অবদানের কথা পণ্ডিতগণ অনেকভাবে স্বীকার করে গেছেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে বাকি সভ্যতাগুলো আলোচনা করব। আল্লাহ হাফেজ।